নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই, ইতিহাস ও পরিবেশ, ছায়া প্রকাশনী, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সলভ করেছি, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের বই আছে। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রীর একটা রিকোয়েস্ট ছিল। দেখো তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো সলভ করেছে একটু দেখে নাও তোমরা ফটাফট করে। প্রথম প্রশ্ন বলেছে বামাবদিনী পত্রিকার সম্পাদক। দেখো তোমরা জানো বামাবদিনী পত্রিকার সম্পাদককে, বামাবদিনী পত্রিকার সম্পাদক হলো উমেশচন্দ্র দত্ত। বামাবদিনী পত্রিকার সম্পাদককে তোমরা জানো যে বামাবদিনী পত্রিকার সম্পাদক কিন্তু উমেশচন্দ্র দত্ত। তোমরা জানো যে বামাবদিনী পত্রিকা কিন্তু 1863 সালে কিন্তু প্রকাশিত হয়, এবং বামা শব্দের অর্থ হলো সমগ্র নারী। বামা শব্দের অর্থ কি? সমগ্র নারী। আমরা জানি যে আগেকার সময় কিন্তু মেয়েদের বিভিন্ন শিক্ষার দিক থেকে বঞ্চিত করা হতো, মেয়েরা শুধু ঘরের কাজ করত, কিন্তু একমাত্র বামাবদিনী পত্রিকায় কিন্তু তিনি এই সমগ্র নারী সমাজকে কিন্তু তুলে ধরেছিলেন, যাতে নারীরা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে এবং তারা শিক্ষার ক্ষেত্রেও ছেলেদের সমতুল্য হতে পারে। দুই জায়গায় প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? দেখো কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। কলকাতা মেডিকেল কলেজ, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে কলকাতা মেডিকেল কলেজ কিন্তু 1835 সালে প্রতিষ্ঠিত হয়, এবং কলকাতা মেডিকেল কলেজে 1836 সালে কিন্তু মধুসূদন গুপ্ত কিন্তু সব ব্যবচ্ছেদ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন, একদম ফাটাফাটি প্রশ্ন। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, বিভাগ খ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান 1। একের প্রশ্ন, বাংলার কোন শতককে নবযৌবনের শতক বলা হয়? অ্যান্সার হবে 19 শতকে। বাংলার কোন শতককে নবযৌবনের শতক বলা হয়? অ্যান্সার হবে 19 শতকে। দুই দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? তোমরা জানো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? তোমরা জানো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খতরনাক, ভাইটাল, প্রত্যেকটা প্রশ্ন ফাটাফাটি প্রশ্ন। বাংলার কোন শতকে নবযৌবনের শতক বলা হয়? 19 শতকে বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তিন দাগের প্রশ্ন কি বলেছে দেখো, তিন দাগের প্রশ্ন বলছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? তোমরা জানো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কিন্তু 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয় 1800 সালে। চার দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো আমাদের কত খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ? তোমরা জানো 1836 সালে কিন্তু হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়। 1836 সালে কিন্তু হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত বিস্তারিতভাবে আলোচনা করছি। যারা ভিডিওটা দেখছো, যারা নতুন সদস্য আছো, প্লিজ আর বসে থেকো না, ফটাফট যুক্ত হয়ে যাও চ্যানেলের সঙ্গে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তোমাদের সাপোর্ট আমার দরকার। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে ঠিক বা ভুল নির্ণয় করো। বলেছে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তো দেখো শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল আছে। দুই দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। এমএ ছিলেন না, এটাও কিন্তু ভুল আছে। দেখো শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন না, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন 1897 সালে। 1897 সালে কিন্তু এই স্বামী বিবেকানন্দ কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এখানে বলেছে শ্রীরামকৃষ্ণ, তার জন্য এটা ভুল হবে। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা, এ তো বুঝতে পারছো পুরোপুরি সরাসরি ভুল আছে। যাক এইগুলো হয়ে যাওয়ার পর এবার আমরা যেটা সলভ করে দেবো, দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু সলভ করে দিচ্ছি। নতুন সদস্য আছো প্লিজ আর বেশি দেরি করো না, নতুন সদস্য যারা আছো বেশি দেরি করো না, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও। উমেশচন্দ্র দত্ত কী হবে? তোমরা জানো উমেশচন্দ্র দত্ত হবে বিয়ের আনসার হবে বামাবদিনী পত্রিকা, এটা হবে 1 নম্বরে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হবে হিন্দু প্যাট্রিয়ট, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হবে হিন্দু প্যাট্রিয়ট হবে। কালীপ্রসন্ন সিংহ হবে, কালীপ্রসন্ন সিংহ হবে হুতুম প্যাঁচার নকশা। দীনবন্ধু মিত্র কী হবে নীলদমন নাটক। অর্থাৎ উমেশচন্দ্র দত্ত হবে বামাবদিনী পত্রিকা,
হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হবে হিন্দু প্যাট্রিয়ট, কালীপ্রসন্ন সিং হবে হুতুম প্যাঁচার নকশা, দীনবন্ধু মিত্র হবে নীলদর্পণ নাটক। এই হলো তোমাদের সলভ পেপার। এবার দেখো শূন্যস্থান পূরণ করা আছে। শূন্যস্থান পূরণ খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরবো। এক সেকেন্ড। হ্যাঁ, শূন্যস্থান দেখে নাও তোমরা। শূন্যস্থানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বামাবদিনী পত্রিকা ছিল। বামাবদিনী ছিল একটা মাসিক পত্রিকা। একের প্রশ্ন শূন্যস্থানে কী লিখবে? অ্যান্সার লিখবে মাসিক পত্রিকা। দুই দাগের প্রশ্ন, নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন, তোমরা জানো, রেভারেন্ড জেমস লং সাহেব। রেভারেন্ড জেমস লং সাহেব। দেখো, নীলদর্পণ নাটক ইংরেজি থেকে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এবং অনুবাদ এবং প্রকাশিত হয়, অনুবাদ এবং এর প্রকাশক হয় ছিলেন কিন্তু রেভারেন্ড লং সাহেব। তিনের প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা কাকে বলা হয়? তোমরা জানো, উডের ডেসপ্যাচকে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বলা হয়। চারের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম কি? অ্যান্সার হবে বেথুন কলেজ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে সলভ করে দেওয়া হচ্ছে। বামাবদিনী পত্রিকা ছিল একটা মাসিক পত্রিকা। রেভারেন্ড নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন রেভারেন্ড জেমস লং সাহেব। ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বলা হয় উডের ডেসপ্যাচকে। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম কি? বেথুন কলেজ। ঠিক আছে, এবার দেখো, এটা তো শেষ হয়ে গেছে সলভ। এবার তোমাদের বিবৃতিগুলো আমি ফটাফট করে তুলে ধরেছি। বিবৃতি কী বলেছে? রামমোহন রায় লর্ড আমাসকে চিঠি লিখেছিলেন। তো দেখো, সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানি, এটা ভুল আছে। ভারতের পাশ্চাত্য শিক্ষার আবেদন জানি, একদম ঠিক পাশ্চাত্য। ভারতবর্ষে যাতে পাশ্চাত্য শিক্ষা আবেদনের জন্য কিন্তু লর্ড আমাসকে কিন্তু চিঠি লিখেছিলেন। আর তোমরা জানো, সতীদাহ প্রথা তো 1829 সালে হয়েছিল। রেগুলেটিং অ্যাক্ট 17, রেগুলেটিং অ্যাক্ট 17 নম্বর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিকের সহায়তায় কিন্তু এই সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। ওটা তো আলাদা ব্যাপার। দেখো, এইবার এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রথম প্রশ্ন বলেছে, বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। পেজ নম্বর কত? পেজ নম্বর আমরা দেখতে পাচ্ছি 29 নম্বর পেজে। দেখাচ্ছি তোমাদের আমি, দাঁড়াও। তো দেখতে পাচ্ছি এখানে পেজ নম্বর 29, নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। দেখো, তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। নারী শিক্ষা প্রসারে তিনি তিনি বিভিন্ন উদ্যোগ নেন। তিনি জায়গায় কী লিখবে? তিনি জায়গায় লিখবে রাজা রাধাকান্ত দেব। ঠিক আছে, তিনি জায়গায় রাধাকান্ত দেব এই নামটা বা নামটা দেখে দেখে লিখবে। এবং কলকাতা মেডিকেল কলেজের ভর্তি হওয়ার জন্য তিনি দেশীয় ছাত্রদের উৎসাহিত করেন। কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবস্থিত হেয়ার সমর্থনে তিনি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শিক্ষার প্রসারে যাবতীয় অর্থ ব্যয় করেন এবং সেই দিকে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। তো দেখো, তোমরা এখানে লিখতে পারো, তিনি নারী শিক্ষা বিষয়ে ব্যাস একটুখানি লিখেছে। দেখো, এখান থেকে শুরু করে এতটা নেন না, উদ্যোগ নেন। ঠিক আছে, তোমরা আরও একটু লিখতে পারো, এখান থেকে একটু গুছিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। চলো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। এটাও হয়ে গেল। আমাদের নেক্সট কোশ্চেন বলেছে, 2 দাগের প্রশ্ন, ভারতবর্ষে ব্রহ্ম সমাজ বিভক্ত হলে কোনো? পেজ নম্বর 36। পেজ নম্বর কত? 36। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 36। ভারতবর্ষে ব্রহ্ম সমাজ কেন বিভক্ত হলো? দেখো, সমস্যাটা এখান থেকেই হয়েছিল। কয়েকটি বিষয়কে কেন্দ্র করে কেশবচন্দ্র সেন ভারতবর্ষের ব্রহ্ম সমাজের মতবিরোধ দেখা যায়। এবং সবথেকে মেইন সমস্যা ছিল যে কেশবচন্দ্র সেন যখন তার 14 বছরের নাবালিকা কন্যাকে যখন কুচবিহারের মহারাজার সঙ্গে বিবাহ দেন, তখন কিন্তু এই ব্রহ্ম সমাজের মধ্যে একটা ভাগ হয়ে যায় এবং কেশবচন্দ্র সেন ত্যাগ করেন এবং সাধারণ ব্রহ্ম সমাজ নামে একটা প্রতিষ্ঠা করেন। সে এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো, নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক। চলো, আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, মেকলে মিনিট কি? দেখো, 25 থেকে 26 নম্বর পেজে আছে। ওকে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 25 থেকে 26 নম্বর পেজে মেকলে মিনিট কি? দেখো, এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে পেজে দেখো, এখান থেকে এতটা লিখলেও হয়, এখান থেকে শুরু করে এতটাও লিখলে হবে। মেকলে মিনিট কি? এখান থেকে শুরু করে এতটাই লেখো, অতটা দরকার নেই। ঠিক আছে, চলো, আমাদের পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক। চলো, আমাদের পরের প্রশ্ন বলেছে 4 প্রশ্ন, সমাজকরণের নববঙ্গদের ভূমিকা কী ছিল? পেজ নম্বর 33। কত নম্বর পেজ? পেজ নম্বর 33-তে আছে। তো দেখো, নববঙ্গদের ভূমিকা কী ছিল? ভূমিকাটা তোমরা যেটা লিখবে, দেখো এইটা তো পেজ নম্বর তো 33 নম্বর পেজ, তো দেখতেই পেরেছো। তোমরা যেটা লিখবে, ভূমিকাটা লিখবে হচ্ছিল এখান থেকে লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে।
চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 5 প্রশ্ন, মধুসূদন গুপ্ত কে ছিলেন? পেজ নম্বর 30, পেজ নম্বর 30। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 30, মধুসূদন গুপ্ত। মধুসূদন গুপ্ত তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। দেখো কলকাতা মেডিকেল কলেজের ঠিক আছে অ্যানাটমির শিক্ষার প্রয়োজনীয়তা হয় কুসংস্কার বিদ্যা, তুমি এখান থেকে লিখবে, এটা তো লিখবে সে ঠিক আছে, কিন্তু মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত ইয়ে তো ঠিক আছে, কিন্তু সবথেকে মেইন ব্যাপার যেটা আছে সেটা কিন্তু খুঁজে পাচ্ছি না। না পেয়েছি বাবা, এই যাও। কলকাতা মেডিকেল কলেজে বাঙালি ছাত্র মধুসূদন গুপ্ত সব্যবচ্ছেদ একটা যুগান্তকারী ঘটনা, কিন্তু সব্যবচ্ছেদের যুগান্তকারী ঘটনা কত সালে করেছে? 1836 সালে। তো এখানে তোমরা লিখবে এই লাইনটা অবশ্যই এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার সঙ্গে এটা লিখবে যে মধুসূদন গুপ্ত 1836 সালে কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব্যবচ্ছেদ করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 6 প্রশ্ন বলেছে যে বাংলা নবজাগরণ বলতে কী বোঝে? পেজ নম্বর 41, পেজ নম্বর কত? 41। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 41, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো নেক্সট কোশ্চেন বলেছে 7 প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? পেজ নম্বর দেখতে পাচ্ছ 29। তো দেখতে পাচ্ছ পেজ নম্বরটা 29, একটু দেখে নাও পেজ নম্বরটা 29 আছে, ঠিক আছে দেখেছো? নিচের দিকে আসো, স্কুল বুক সোসাইটি তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। দেখো তার সক্রিয়তা মানে কি? রাধাকান্ত দেবের, রাধাকান্ত দেবের সক্রিয়তার উদ্যোগে 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষায় ও পাঠ্যপুস্তক রচনার উদ্দেশ্যে তিনি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এখানে লিখবে বাংলা ভাষা, তুমি এখান থেকে লিখবে, এখান থেকে তার জায়গায় কী লিখবে? তার জায়গায় রাধাকান্ত দেব লিখবে। চলো নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে 7-8টি বাক্যে উত্তর দাও। একের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। পেজ নম্বর 38, পেজ নম্বর কত? 38 আছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 38 স্বামী বিবেকানন্দ বলেছে। দেখো তোমরা লিখবে, একটু ছোটো করে লিখবে, কোনো কিছু করে নেই। দেখো এখান থেকে লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এতটা এবং তারপরে এখান থেকে এতটা লিখবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। 2 দাগের প্রশ্ন বলেছে হুতুম প্যাঁচের নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? পেজ নম্বর কত? 23। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 23, হুতুম প্যাঁচের নকশা তোমরা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে এখান থেকে শুরু করে পুরো এতটা লিখবে, এতটা লিখবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল? পেজ নম্বর 30, পেজ নম্বর কত? 30। তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 30 কলকাতা মেডিকেল কলেজ ভূমিকা চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে তোমরা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি, এটাতে দেখে নিয়েছো কোথা থেকে কোথাটা লিখতে হবে, তোমাদের বলে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? পেজ নম্বর 23 থেকে 24, পেজ নম্বর 23 থেকে 24, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 23 ঠিক নিচের দিকে, মানে 23 নম্বর পেজের ঠিক একটু নিচের দিকে চলে আসো, নীলদর্পণ নাটক, ঠিক আছে? এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজে 24 নম্বর পেজে গিয়ে তোমরা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে। একটু কাটছাট করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 5 প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিল? পেজ নম্বর 29 থেকে 30, পেজ নম্বর 29 থেকে 30, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 29, পেজ নম্বর 29 আছে,
এটা নিচের দিকে চলে যাও। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেটুন, ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 6 প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় আদর্শ ব্যাখ্যা করো, পেজ নম্বর 37 থেকে 38। দেখতে পাচ্ছি পেজ নম্বর 37 নম্বর পেজ, ঠিক নিচের দিকে চলে যাও। শ্রীরামকৃষ্ণ এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্নাবলী মান 8 এই প্রশ্নগুলো সলভ করবো। প্রথম প্রশ্ন, একের প্রশ্ন, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলি পরিচিত রামমোহন রায় কীভাবে সতীদাহ বিরোধী আন্দোলনের সাফল্য মণ্ডিত করেন, পেজ নাম্বার 32। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 32। ওকে, তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 32 খুবই গুরুত্বপূর্ণ। তোমরা লিখবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, তাই তো? দেখো বলে দিচ্ছে কোথা থেকে লিখবে। এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, তারপরের পেজে এখান থেকে শুরু করে এতটা এবং তারপরের পেজে গিয়ে তোমরা লিখবে যেটা বত্রিশ। তো হ্যাঁ ব্যাস এতটাই লিখবে, দরকার নেই এতটা, সরি এতটা, ঠিক আছে, এতটা লিখবে। পুরো টোটাল 32 নম্বর পেজটাই লিখবে নিচের দিকটা। চলো আমাদের পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, 19 শতকে বাংলার ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা আলোচনা করতে। একটু আগে দেখিয়েছি 37 থেকে 38 নম্বর পেজ, একটু আগে দেখিয়েছি, আর কি দেখাবো। একটু আগে এই কোশ্চেনটা একই প্রশ্নের অ্যান্সার, দেখো এই প্রশ্ন, ঠিক আছে, এইটা একই প্রশ্নের অ্যান্সার, আমি তাই দেখাচ্ছি না। 3 দাগের প্রশ্ন, বিদ্যাসাগর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল, পেজ নম্বর 34 থেকে 35। পেজ নম্বর 34 থেকে 35, ঠিক আছে। চলো দেখাচ্ছি তোমাদের আমি। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 34, এটা নিচের দিকে যাবো, একটু নিচের দিকে যাবে, এই যেখান থেকে চালু হয়েছে দেখো বিধবা বিবাহ, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং 34 নম্বর পেজে গিয়ে, 34 নম্বর পেজে গিয়ে দেখো এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। তো সরি আমার পেজ নাম্বারটা বলতে ভুল হয়েছিল, এখান থেকে শুরু করে এতটা, আমার না একই পেজ উল্টট পালট করে দিয়েছি এবং 35 নম্বর পেজের এখান থেকে তত্ত্ববোধিনী সভা থেকে শুরু করে এতটা। এই হলো তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরপরের দিন তোমাদের 3rd চ্যাপ্টার অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই অধ্যায়টা সম্পূর্ণরূপে সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাথে আছে, আশেপাশে আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। বাই টাটা, সবাই ভালো থাকবে। ওকে।